আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গন্তব্য নেই, ডয়েজ ভেলোকে ডক্টর এনোস। জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর। আরও জানিয়ে দিব সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বাবরের জামিন। এবং আরও জানিয়ে দিব শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হয় 14 সেপ্টেম্বর স্মরণ সভা হচ্ছে না বলছে উপদেষ্টা নাহিদ। সর্বশেষ জানিয়ে দেব ছাত্রনেতা নুরুজ্জামান জনি হত্যায় 7 দিনের রিমান্ড সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গন্তব্য নেই, ডয়েজ ভেলোকে ডক্টর এনোস। ভারত আমাদের প্রতিবেশী এবং বাংলাদেশে একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গন্তব্য নেই, তাদের এই গন্তব্য নাই। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ককে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্বেগ। সাম্প্রতিক জামিন সংবাদ মাধ্যমের ডয়েজ ভেলোকে একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। সাক্ষাৎকারে সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্ম পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলছেন ডক্টর ইউনূস। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ ব্যক্তিরা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে বিবেচনা নিচ্ছেন, এ প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশের ভারতের গন্তব্যের নেই বলে জানায়। তিনি আরো বলেন, পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে। দুই দেশের মধ্যকার চলমান বিরোধ নিঃসরণে দুই দেশের আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটার সমাধান হবে। সার্ক একটি পরিবারের মতো ছিল, আমরা সেই কাঠামোতে ঘিরে যেতে পারি কিনা দেখব। শুধু ভারতের সাথে না, দক্ষিণ এশিয়ার সব দেশে আছে, সবাই যেন পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। শান্তিপূর্ণ জোন হিসেবে আমরা একে গড়তে চাই। বাধা বিপত্তি এড়িয়ে সার্ক ও বিমস্টেককে সক্রিয় করার চেষ্টা করব। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর প্রশ্নের কথা বলছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনান্দুল্লাহ বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের বিষয় তিনি জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ সরকার বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশ সরকার পরিবর্তিত হয়েছে, তাই আমরা স্পষ্ট এই সরকারের সঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন পালিয়ে ভারতে অংশ নেন শেখ হাসিনা। এখনো তিনি সে দেশেই অবস্থান করছেন। সূত্র এএনআই। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছে আদালত। বুধবার 11 সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলায় বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া নিহত হয়। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। মামলায় অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি। পরে আদালতের বিচারের বাবরের জামিন মঞ্জুর করেন। এর আগে বিএনপি সরকারের উপর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে 2007 সালে 28 মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে। তার বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। লুৎফুজ্জামান বাবর সেই সময় দুদকের কাছে 6,77,31,312 টাকা সম্পদের হিসাব দেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,05,91,896 টাকা মূল্যবানের সম্পদের তথ্য গোপন করছেন। বছরের 12 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। লুৎফুজ্জামান বাবর আরো বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হয় 14 সেপ্টেম্বর স্মরণ সভা হচ্ছে না বলছে উপদেষ্টা নাহিদ। গণ অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হয় আগামী 14 সেপ্টেম্বর স্মরণ সভা হচ্ছে না বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তিনি বলেন, নিহতদের তালিকাটি চলমান থাকায় পূর্ণ নির্ধারিত স্মরণ সভাটি 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এ পর্যন্ত 728 জন শহীদকে তালিকাভুক্ত করছে স্বাস্থ্য অধিদপ্তর। আহত হয়েছে 20,263 জন। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণ সভার তারিখ ঠিক হবে। তথ্য উপদেষ্টা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এবং মুগ্ধর ভাই সিদ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে 7 সদস্যের জুলাই সিটি ফাউন্ডেশন। প্রশাসনে স্থবিরতা আছে, আমাদের সবাই অসহযোগিতা করছে, নানা ধরনের আন্দোলন দাবি দেওয়া আমাদের কাছে আসে, তবে সেক্রেটারিয়েট কু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ তুলে ধরে নাহিদ বলেন, সবার কাছে আহ্বান কেউ যেন আইন হাতে তুলে না নেয়। পুলিশ আন্দোলনে তাদের ভূমিকার কারণে দাঁড়াতে পারছে না। পুলিশকে প্রমাণ করতে হবে তাদের অবস্থান, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আন। পুলিশের ক্ষোভ রয়েছে, তারা চাচ্ছে পুলিশকে যেন পরবর্তী রাজনৈতিক ভাবে ব্যবহার করা না হয়। স্বায়ত্ত শাসত চায় তারা। মাঠ পর্যায়ে পুলিশ সবচেয়ে ক্ষতির মুখোমুখি। 7 দিনের রিমান্ড সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান। ছাত্র নেতা মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ গ্রেপ্তার ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল 3:55 তাকে আদালতে হাজির করে পুলিশ। এই সময় মামলায় তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানা উপ পরিদর্শক গোলাপ মাহমুদ মামলা সুস্থ তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালতে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাত 11:30 দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। মামলার এজাহারে বলা হয়েছে, 2015 সালে 19 জানুয়ারি সকাল আনুমানিক 8:15 দিকে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মঈন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মঈনকে ডিবি পরিচয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তখন নুরুজ্জামান জনি 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া পারভিন সহ আত্মীয় স্বজনরা খিলগাঁও থানা, ডিবি দক্ষিণ অফিস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহ বিভিন্ন থানায় হন্যে হয়ে খুঁজে বেড়ান। প্রায় 2 দিন ধরে খোঁজাখুঁজি করার পর নুরুজ্জামান জনি কোনো সন্ধান পায়নি। পরে 20 জানুয়ারি রাত আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে খিলগাঁও থানার জোড়াপুকুর খেলার মাঠে আশেপাশে মানুষজন চিৎকার করে কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায়। সেই সময় আশপাশ এলাকার বাসিন্দারা গুলির শব্দ শুনতে পায়। ভোর রাতে বাদী সহ সাক্ষী ও প্রতিবেশী খিলগাঁও থানার জোড়াপুকুর মাঠের দিকে গিয়ে পুলিশ দেখতে পায়। আসামিরা বলে যে নুরুজ্জামান জনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাদী ঢাকা মেডিকেল মর্গে গিয়ে দেখতে পান নুরুজ্জামানের বুকে বামে এবং ডানের 2 হাতের তালুতে 16টি গুলির চিহ্ন রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন দেখা যায়।